আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিও টপিক হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা, ওই ভর্তি পরীক্ষার বিস্তারিত সার্কুলার প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। শুধু একটা খসড়া সার্কুলার প্রকাশ করা হয়েছিল। আজকে বিস্তারিত সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষার সময় এবং কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, প্রত্যেকটা ইউনিটের কবে প্রবেশপত্র ডাউনলোড করা হবে, এ টু জেড বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। এবং কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয় এবং যাদের জিএসটি তে কোথাও এখনো হয় নাই, তো কিভাবে প্রিপারেশন নিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে ভালো হবে। অনেকের মনে একটা কমন কোশ্চেন থাকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো কিনা। তো এই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়া উচিত হবে কিনা, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া উচিত হবে কি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায়, সবকিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো শুরু করা যাক, মূল ভিডিওতে চলে যায় আর কথা না বলে। তো এই হচ্ছে আমাদের ভিডিওর টপিক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক ভর্তি নির্দেশিকা 2025-26। প্রথম দিকে ভিডিওর প্রথমে আমি আগে ভর্তি নির্দেশিকাটা বলবো এ বি সি সকল ইউনিটের জন্য। তারপর আমি কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সবকিছুই বিস্তারিত বলবো। তো এখন ভর্তির মূল থেকে আবেদন ফি, এই ভর্তি পরীক্ষার যে আবেদন ফি, এই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এটা প্রত্যেকটা ইউনিটের জন্য সেম। আবেদনের মাধ্যম, আবেদন করার জন্য এই যে এখানে গিয়ে অনলাইনে গিয়ে আবেদন করার জন্য এই যে ডিসিইউ অ্যাডমিশন অর্গানাইজেশন, এই যে এটা লিখে ডিসিইউ অ্যাডমিশন ডট ও আর জি এটা লিখে সার্চ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করার পর এই যে একটা ওয়েবসাইট ওপেন হবে। এই যে এখান থেকে কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তো অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে অ্যাপ্লাই না ক্লিক করার পর আহ, যা যা লাগবে, রুল, রেজিস্ট্রেশন, বোর্ড, ইয়ার সবকিছু দিয়ে এখানে কন্টিনিউ করে রেজাল্ট থেকে অ্যাপ্লাই করা যাবে। তো এখন যদি আসি আমি, যে আবার তারপর হচ্ছে পরীক্ষার পদ্ধতি 100 নম্বর এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, এটা সবাই জানে। আমরা নেগেটিভ মার্কিং থাকে 0.25 করে, এবং 5 নম্বর থাকে ভর্তি পরীক্ষায়। ন্যূনতম 40 নম্বর বাই পাস করতে হয়। অবশ্যই এখানে সেকেন্ড টাইম আসছে, অর্থাৎ এসএসসি 24 এবং এসএসসি 25 উভয় ব্যাচের শিক্ষার্থীরা কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এবং যারা সেকেন্ড টাইম আসছে তাদের 2 মার্ক নেগেটিভ মার্কিং করে ও কাটা যায়। তো আবেদন শুরু 10 জুন, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আজ থেকে আবেদন, অলরেডি আবেদন চলছে। আমি যখন ভিডিওটা আবেদন শেষ 20 জুন পর্যন্ত, 20 জুন পর্যন্ত আবেদন করা যাবে। প্রবেশপত্র প্রকাশ করা হবে 5 জুলাই। ভর্তি পরীক্ষা হবে 11 বা 17 লেখা, অর্থাৎ 11 তারিখে হচ্ছে আহ মানবিক এবং 17 তারিখে হচ্ছে বিজ্ঞান ও বাণিজ্যের পরীক্ষা। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর। এগুলো সবকিছুই বিজ্ঞপ্তিতে বলা ছিল। তারপর হচ্ছে মানবিক শাখায় সর্বমোট জিপিএ, এটা এখানে আলাদা আলাদা কোনো জিপিএ লাগবে না, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যদি আবেদন যোগ্যতা আর কি, যেটাকে বলে ন্যূনতম যোগ্যতা, এসএসসি এবং এইচএসসি যেখানে লেখা আছে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে 6 হতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রে সেটা 7 হতে হবে এবং বাণিজ্যের জন্য সেটা হতে হবে 6.50। তো এখানে আসন সংখ্যা দেওয়া আছে। মানবিকের আসন সংখ্যা 4492টি, বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 4773টি, বাণিজ্য শাখার জন্য আসন সংখ্যা হচ্ছে 1885টি। তো এই হচ্ছে আমাদের আসন সংখ্যা। তো এই আসন সংখ্যাগুলো এখান থেকে দেখতে হবে। তারপর যদি আমি কথা বলি, এগুলো তো হচ্ছে টোটাল আসন সংখ্যা এবং কলেজ ভিত্তিক আসন সংখ্যা এবং কোন কলেজে কি কি বিষয় আছে, এটার জন্য একটা পিডিএফ আমি এখানে দিয়ে রাখছি। এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এখান থেকে দেখে নিতে পারবে। এখানে সায়েন্স ইউনিটের জন্য কোন কলেজে, যেরকম ঢাকা কলেজে কতগুলো সিট আছে, ইডেন কলেজে কতগুলো সিট আছে, এখানে কি আছে যে প্রত্যেকটা কলেজ ভিত্তিক কোন বিভাগে, অর্থাৎ কোন 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 সাবজেক্টে পড়া যাবে সবকিছু এখানে দেওয়া আছে। যে এখানে হচ্ছে প্রথম সায়েন্স ইউনিটের জন্য দিছি, তারপরে যেখানে বিজনেস স্টাডিজ ইউনিট, তারপর আর2 নিচে যদি যায়। তো এই পিডিএফ লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যে আর্টস ইউনিটের জন্য কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, কোটায় কয়টা সিট আছে, সবকিছুই কি আছে এখানে বিস্তারিত কি আছে দেওয়া আছে। তো এই পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে একটু দেখে নিলে। আমি যদি সবগুলো বর্ণনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এখন আসলে পরীক্ষার মানবন্টন নিয়ে একটু কথা বলবো। মানবিক শাখার জন্য পরীক্ষার মানবন্টনটা কিভাবে হয়। পরীক্ষার তারিখ 11 জুলাই বিকাল 3টা থেকে শুরু হবে। পরীক্ষার মানবন্টন হচ্ছে বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে কি 50 নম্বর। সিলেবাস হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025-এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস, অর্থাৎ জিএসটি সহ বাকি যতগুলো ইউনিভার্সিটিতে পুনর্বিন্যাস অর্থাৎ শর্ট সিলেবাস ছিল, ওই সিলেবাস অনুযায়ী কি হবে পরীক্ষাগুলো হবে। অর্থাৎ এসএসসি তে যে সিলেবাস ছিল ওই সিলেবাস অনুযায়ী, এক কথায় শর্ট সিলেবাসে হবে, ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে না। এটা হচ্ছে মানবিক শাখা। তারপর যদি যে বিজ্ঞান শাখার জন্য পরীক্ষার তারিখ হচ্ছে 17 জুলাই সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মান পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, বাকি 50 নম্বর হচ্ছে ঐচ্ছিক বিষয়, অর্থাৎ
গণিত, জীববিজ্ঞান অর্থাৎ উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের পরিবর্তে যে কোনো একটা সাবজেক্টের পরিবর্তে অপশনাল সাবজেক্ট যেটা থাকে এটার পরিবর্তে বাংলা অথবা কি করা যাবে, ইংরেজি উত্তর করা যাবে। হুবহু আগের যে ভর্তি পরীক্ষাগুলোতে যেরকম ছিল ঠিক একইভাবে 100 নম্বরের পরীক্ষার মধ্যে পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, গণিত অথবা জীববিজ্ঞান যেটা অপশনাল হিসেবে থাকবে ওই অপশনালের পরিবর্তে যে কোনো একটা কি করা যাবে, বাংলা অথবা ইংরেজি উত্তর করা যাবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না, অর্থাৎ ডিএসটির মতন অনেকটাই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না, নিজ বিভাগে পরীক্ষা দিয়ে অন্য বিভাগের কি করা যায়, সাবজেক্টের জন্য কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। তারপর আসি হচ্ছে বাণিজ্য শাখা। বাণিজ্য শাখার সেম 17 জুলাই পরীক্ষা, বিকাল 3টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মান বন্টন বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায়ী সংগঠনে 20। এই টোটাল 80 মার্ক হচ্ছে কম্পালসারি, যেটা সবাইকেই উত্তর করতে হবে। বিকল্প বিষয় বাকি 20 নম্বরের জন্য এখানে অপশনাল হিসেবে ফিনান্স অথবা ব্যাংকিং, ফিনান্স ও ব্যাংকিং অথবা মার্কেটিং, এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা উত্তর করতে হবে। তো এই ছিল পরীক্ষার মান বন্টন। এখন আসবো আমরা হচ্ছে মেধা স্কোর নির্ধারণ পদ্ধতি, মোট 120 নম্বরের যেটা। তো এখানে 100 নম্বরের তো ভর্তি পরীক্ষা দেখালাম, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 বিষয়ের জন্য কিভাবে মান বন্টন সাজানো হয়েছে, এবং 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। প্লাস জিপিএ থাকবে হচ্ছে এসএসসি ও এইচএসসি এর জিপিএ স্কোরে 20 মার্ক থাকবে, যেটা সচরাচর সকল ভার্সিটিতেই থাকে। তো এই জিপিএ স্কোর গণনা পদ্ধতি হচ্ছে এসএসসি ইনটু 2 প্লাস এইচএসসি ইনটু 2 এভাবে থাকবে। এসএসসি এর জিপিএ তে 10 মার্ক, এইচএসসি এর জিপিএ তে 10 মার্ক। বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে প্রাপ্ত স্কোর থেকে 2 নম্বর কর্তকরণ করা হবে, অর্থাৎ এই জিপিএ মার্ক থেকে যদি এইচএসসি 24 ব্যাচের কেউ পরীক্ষা দেয় তাহলে কি করা হবে, 2 নম্বর কাটা হবে। কিন্তু এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে সম্পূর্ণ জিপিএটাই কি করা হবে, মূল রেজাল্টের সাথে যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর আজকে হচ্ছে এখানে 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে 40। যারা 40 পাবে তাদেরকে মেরিটের নাম শো করবে, যাদের 40 শো করবে না তাদের কি করবে না, মেরিটের নাম আসবে না। তবে এখানে অনেক কোটা আছে, কোটা নিয়ে বেশি কথা বলবো না। মুক্তিযোদ্ধা কোটা, মোট আসলে সন্তান বা নাতি নাতনি বা যাই হোক ওইখানে কোটা দেয়া আছে, কোটার বিষয় নিয়ে কথা বলবো না। তো এখন আসি হচ্ছে আমি যে বিষয়টা কথা বলবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিজ্ঞান ইউনিটের যে এক্সাম ব্যাচ আছে, আমাদের ওই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে জিসিউ সায়েন্স আমাদের 18 জুন থেকে আমাদের এক্সাম ব্যাচটা শুরু হবে। এক মাসে সম্পূর্ণ প্রস্তুতি গোছানোর জন্য আমরা একটা খুবই স্বল্প সম্মানিত একটা কোর্স নিয়ে আসছি, 99 টাকা। এটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমি যদি আপনাদের একটু রুটিনটা দেখাই, ডিসিউ এ ইউনিট এক্সাম বেস 2026, আমাদের বি এবং সি ইউনিটের জন্য কোনো এক্সাম বেস নাই, এটা সম্পূর্ণ এ ইউনিটের জন্য। তো এখানে প্রথমে ফেজ 1 কম্বাইন এক্সাম, আমরা টোটাল 15টা কম্বাইন এক্সামে যে প্রতিদিন এভাবে কম্বাইন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ 4টা বিষয়ই থাকবে, বাংলা এবং ইংরেজি। যারা পরীক্ষাতে বাংলা এবং ইংরেজি উত্তর করবে তাদের জন্য কি করেছি আমরা, এক্সাম সিস্টেম থাকবে, অর্থাৎ একটা এক্সামের মধ্যে কম্বাইন এক্সামে সবগুলো শেষ করা হবে। এবার টোটাল 15টা কম্বাইন এক্সাম হবে। এই যে এভাবে প্রতিদিনই 4টা সাবজেক্টের উপর 50 মার্ক করে সবগুলো চ্যাপ্টার শর্ট সিলেবাসের অধীনে সবগুলো চ্যাপ্টার শেষ করা হবে। এখানে এই যে টোটাল 2 তারিখ পর্যন্ত কম্বাইন এক্সাম গুলো হবে। 2 তারিখের পর 3 তারিখে একটু গ্যাপ দিয়ে তারপর থেকে শুরু হবে সে ফাইনাল সাবজেক্ট ফাইনাল গুলো। সাবজেক্ট ফাইনাল এই যে 4 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ফাইনাল হবে। সাবজেক্ট ফাইনালের পর ফাইনাল মডেল টেস্ট হয়ে 17 তারিখে তো পরীক্ষায়। তো এই হচ্ছে আমাদের এক্সামে। যদি কারো যুক্ত হওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করলে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো এখন আমরা চলে যাই যে ভিডিওর যে থার্ড টপিকটা ছিল, যে আমি বলেছিলাম যে কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া উচিত নাকি এই ডিসিইউ তে পড়া উচিত, এই ব্যাপারে যদি আমি একটু কথা বলি। এই যে এখানে আমি একটা পিডিএফ ওপেন করে রাখছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন অনেকের মনে কোশ্চেন থাকবে যেখানে কি অ্যাপ্লাই করা উচিত কি উচিত না। তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি মূলত এই ভিডিওটা করছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভার্সেস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা আমি এখানে টোটালি লিখে রাখছি যেন সবার বুঝতে সহজ হয়। তো এখানে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা গঠন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2000 প্লাস কলেজ আছে আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাত্র 60টা কলেজ আছে। এখানেই বোঝাতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় 4.5 লাখ, আর এখানে পরীক্ষা দিবে 4.5 লাখ সিট আছে, আর এখানে সিট আছে হচ্ছে মাত্র 4000 সিট। তো এখানেই বোঝা যায় এখানে কম্পিটিশন বেশি, ন্যাশনাল ইউনিভার্সিটি তুলনামূলক কোনো কম্পিটিশনই নাই। আর ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে এগুলো গ্রাম অঞ্চলে অনেক কলেজ থাকে, ওইগুলো থেকে পড়া থেকে এখানে পড়া ভালো। কারণ একটা সময় ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগুলো সরকারি কলেজে অধিভুক্ত ছিল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলো, আর এখন স্বতন্ত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তো এই যে যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে গেল, এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, এটার সাথে ন্যাশনাল ইউনিভার্সিটির তুলনা করাই ভুল। আর ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো থাকে এগুলোর মান এই কলেজগুলোর মান থেকে অনেক কম। এই জন্য আমার ব্যক্তিগত সাজেশন
যাদের জিএসটি তে হয় নাই অবশ্যই এখানে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত। তারপর সেশন জট ন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই সেশন জট থাকে 1-2 বছর, যা ডিসইউ তে অনেকাংশে কম, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এখানে কম আছে। আলাদা ইউনিভার্সিটি হয় ডিসইউ তে রেজাল্ট ও পরীক্ষার সম্ভাবনা বেশি হয়ে থাকে, অবশ্যই এটা রেজাল্ট এবং পরীক্ষা দ্রুত সম্ভাবনা হবে। ইতিমধ্যে আমাদের আলাদা ওয়েবসাইট তৈরি করছে, আলাদা লগো তৈরি করে মোটামুটি একটা গোছানো পদ্ধতির মধ্য দিয়ে ডিসিও সামনের দিকে অগ্রসর হচ্ছে বলা যায়। তারপর হচ্ছে কলেজের মান, ন্যাশনাল ইউনিভার্সিটি সব ধরনের কলেজে রয়েছে, খুব ভালো থেকে অনেক ভালো কলেজও আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেমন রাজশাহী কলেজ, তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট কিছু, সরি, ওই বদর আলম কলেজ, বা ঢাকার ভিতরে কিছু কলেজ আছে, যেরকম তেজগাঁও কলেজ, এই কলেজগুলো মোটামুটি ভালো, তবে ম্যাক্সিমাম কলেজেরই মান একটু খারাপ, যেগুলো জেলা শহর বা উপজেলা শহরে অবস্থিত। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধুমাত্র ঢাকার 7টি সরকারি টপ কলেজ নিয়ে গঠিত, এইগুলো হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে টপ টপ যে কলেজগুলো আছে ওই কলেজগুলো নিয়ে কি ছিল, গঠিত ছিল। তারপর হচ্ছে অবস্থান ও সুযোগ, আমি যদি বলি এই সবগুলোই কি ঢাকার মধ্যে অবস্থিত, তো ঢাকার মধ্যে থেকে পড়াশোনা করার যে সিস্টেমটা, অনেকে ভালো লোকেশন, যেহেতু 7টা কলেজে ঢাকার মধ্যে অবস্থিত, তারপর নেটওয়ার্ক বলি, বিভিন্ন ইভেন্ট ও স্কিল, যারা ঢাকার মধ্যে থাকবে তাদের বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন স্কিল শেখার অনেক সুযোগ থাকে, যেগুলো গ্রাম অঞ্চলের দিকে একটু কম থাকে। কেরিয়ার সুবিধা, এখানে লাইব্রেরি আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে লাইব্রেরি, ল্যাব ফেসিলিটি মোটামুটি ভালো দিক আছে। তারপর হল ফেসিলিটিস অনেক ভালো। তারপরে একাডেমিক পরিবেশ, ঢাকায় বড় বড় লাইব্রেরি, স্টাডি গ্রুপের সুবিধা পাওয়া যায়, এটা স্বাভাবিক, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি। তো এখানে পরিবেশটা একটু অন্যরকম, আহ পড়াশোনার পরিবেশ ভালো। তারপরে একাডেমিক পরিবেশের কথা যদি বলি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কলেজে নিয়মিত ক্লাস হয় না, কিন্তু ডিসিইউ তে মোটামুটি ক্লাসগুলো হয়, এবং যেহেতু এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, কেন্দ্রীয় নিয়মিত ক্লাস ও একাডেমিক সিস্টেম উন্নত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এগুলো লিখে রাখছি জাস্ট আমি একটু বলে দেওয়ার জন্য যে এখানে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তারপর যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকলে অনেক ফ্রি এক্সাম আছে এবং প্রপার গাইডলাইন, এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে আমরা জানিয়ে দেবো, একটা রুটিন জানিয়ে দেবো যে আমরা বিগত বছরের, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরের যে কোশ্চেন ব্যাংক গুলো ছিল এগুলো আমরা লাইভে সলভ করাবো, এবং এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো যাদের ক্লাসগুলো দরকার বা প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি আবারও বলছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অবশ্যই কি করা উচিত, যে ভর্তি হওয়া উচিত। যাদের এখনো জিএসটি তে কোথাও হয়নি, একটা আবেদন করে এক্সাম দিয়ে ভর্তি হওয়া উচিত। তুলনামূলক যেহেতু কম্পিটিশন আছে, তো কম্পিটিশন থাকার জন্য অবশ্যই আগামী একটা মাস ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসা উচিত। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং যাদের আমাদের এই ইউনিটের শিক্ষার্থী আছো, তোমরা যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে 18 তারিখ থেকে একদম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে সুন্দর একটা গোছানো প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষা দিবে, যেন একটা সিট অবশ্যই তোমার কনফার্ম হয়ে যায়। আসসালামু আলাইকুম।